আচ্ছা, আমরা জানি যে পৃথিবীতে কটি মহাদেশ আছে? ৭টি মহাদেশ আছে, তাই তো? তাদের মধ্যে বৃহত্তম আমরা জানি এশিয়া মহাদেশ। আর ক্ষুদ্রতম মহাদেশটির নাম কি তোমরা জানো? জানো কি? সেই মহাদেশের নাম কি? সেই মহাদেশে কি কি রয়েছে? কিরকম তার ভূপ্রকৃতি? কিরকম তার নদ-নদী? সেই সম্পর্কে জানতে হলে তোমাদেরকে লেগে থাকতে হবে আমাদের সাথে। আমরা কারা? স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। চলো শুরু করা যাক। আজকে অষ্টম শ্রেণীর লাস্ট অধ্যায়, একাদশ নম্বর অধ্যায়, ওশিয়ানিয়া সম্পর্কে। আচ্ছা, আশা করি সকলের কাছে এই বইটি রয়েছে। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বই। এই অষ্টম শ্রেণীর একাদশ নম্বর অধ্যায় ওশিয়ানিয়া সম্পর্কে আমরা আজকে জানবো। ওশিয়ানিয়ার কি সর্বোচ্চ শৃঙ্গ আছে, কিরকম কি কি নদ নদী আছে, ভূপ্রকৃতি কিরকম, সব সম্পর্কে আমরা জানবো। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দেখো, এটা হচ্ছে একটা ম্যাপ। এটা কিসের ম্যাপ? ওশিয়ানিয়া। ঠিক আছে? ওশিয়ানিয়ার ম্যাপ এখানে দেখানো হয়েছে আঞ্চলিক বিভাগ। ঠিক আছে? ওশিয়ানিয়াটা মূলত এখানে দেখা হয়েছে, দেখো, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। এখানে দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়া, তোমরা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই পুরো অঞ্চলটাই হচ্ছে ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ। ঠিক আছে? কোথায় কি অঞ্চল রয়েছে, মানে ভূপ্রকৃতি বলতে পারো, কোথায় কি অঞ্চল রয়েছে সেই বিভাগ। মূল দেখো, এখানে আছে প্রথমত হচ্ছে অস্ট্রেলিয়া আর হচ্ছে নিউজিল্যান্ড। ওশিয়ানিয়ার অন্যতম দুটি ভাগ। ঠিক আছে? পুরো অঞ্চলটাই কিন্তু ওশিয়ানিয়া। তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে, মানে দুটো গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত। ঠিক আছে? এবার চলো, কি কি আছে, কেন এই ওশিয়ানিয়া কে আমরা জানবো, চিনবো। কি বলেছে দেখো, বলছে আয়তনের দিক থেকে ওশিয়ানিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। তাহলে আমরা কি জানলাম? যে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? আমরা বলবো ওশিয়ানিয়া। ঠিক আছে? আর কি বলেছে দেখো, কি বলেছে দেখো, অবাক করার মতো হলেও প্রায় 10,000-এর বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই মহাদেশ। তাহলে কি 10,000-এর 10,000-এও 10,000-এরও দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে এই মহাদেশ। কোন মহাদেশ? ওশিয়ানিয়া মহাদেশ। আর কি বলেছে দেখো, বলছে একটা গোটা মহাদেশ অথচ লোক সংখ্যা কত জানো? মাত্র প্রায় 3.5 কোটি। ঠিক আছে? তাহলে এখানকার জনসংখ্যা কত? মাত্র 3.5 কোটি। ঠিক আছে? বলছে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার অর্ধেকেরও কম, অর্ধেকেরও অনেক কম, মানে এখানে জনসংখ্যা অত্যন্ত কম। ঠিক আছে? বলছে বিচিত্র সব প্রাণী উদ্ভিদের বসবাস এই মহাদেশে, যাদের অন্য কোনো মহাদেশে দেখা যায় না। বলছে এই মহাদেশে সমস্ত উদ্ভিদ প্রাণীর বসবাস, যাদের অন্য মহাদেশে কিন্তু দেখা যায় না, তাই বিচিত্র বলা হয়েছে। ঠিক আছে? আর কি বলেছে দেখো, যেমন কাঙ্গারু, ওয়ালিবি, হংসচঞ্চু, কোয়ালা, ছোট্ট ভাল্লুকের মতো কিছু গাছও থাকে। এমু, এমু, এই এমু পাখি হচ্ছে কি? এমু পাখি হলেও কিন্তু উড়তে পারে না। তাহলে কোন পাখি উড়তে পারে না? এমু। ঠিক আছে? বলছে উটের মতোই দৌড়ায়। কিছু পাখি ডানা নেই। ইউক্যালিপটাসের জন্ম এখানে। তাহলে কোথায় জন্ম ইউক্যালিপটাসের? এই ওশিয়ানিয়া। জারাকারি প্রভৃতি চিরহরিৎ গাছ কেবল এই মহাদেশেই দেখা যায়। পর্যটন ওশিয়ানিয়ার দেশগুলির অর্থনীতিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে। যেহেতু বিচিত্র সমস্ত কিছু দেখা যাচ্ছে, বিচিত্র সমস্ত রকম উদ্ভিদ দেখা যাচ্ছে, প্রাণী দেখা যাচ্ছে, তাহলে এখানকার তো পর্যটকদের আগমন ঘটবেই, তাই না? যেখানে সমস্ত কিছু বিচিত্র প্রাণী উদ্ভিদ লক্ষ্য করা যাবে, সেখানেই তো পর্যটকদের আগমন ঘটবে, তাই তো? আর কি বলেছে দেখো, বলেছে পর্যটন ওশিয়ানিয়ার দেশগুলির অর্থনীতিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে। প্রতি বছরই প্রায় 1,20,00,000 লোক এখানে বেড়াতে আসেন। বেশিরভাগই অঞ্চল জুড়ে, যেহেতু দক্ষিণ গোলার্ধে, তাই জুন জুলাই মাস শীতকাল আর ডিসেম্বর জানুয়ারি মাস গরমকাল দেখা যায়। তাহলে এখানে কিরকম দেখো, বলছে জুন জুলাই মাস শীতকাল, যেটা আমাদের এখানে কি গরমকাল, তাই তো? জুন জুলাই মাসটা আমাদের মানে ওই গরম, বর্ষা শুরু, এরকম, মানে গরমই, গরম না, গরম থেকে বর্ষা, তাই তো? সেখানে কি দেখা যাচ্ছে?
এখানে তখন সেখানে দেখা যাচ্ছে শীতকাল। আর ডিসেম্বর জানুয়ারি মাসে দেখা যাচ্ছে গরমকাল। ডিসেম্বর জানুয়ারি কি আমাদের এখানে শীতকাল, তাই তো? সেখানে কিন্তু গরমকাল। তাহলে সেখানে তো পর্যটকদের আগমন ঘটবেই। আমাদের এখানে যা পরিস্থিতি, মানে আমাদের এখানে যা জলবায়ু ঋতু আছে, তার বিপরীত অবস্থা সেখানে আছে। তাহলে সেখানে তো পর্যটকদের আগমন ঘটবেই, তাই না? আলাদা রকম তো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আর কি বলেছে দেখো, বলছে ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ। এবার ওশিয়ানিয়ার কি কি আঞ্চলিক বিভাগ আছে কি বলেছে দেখো। প্রথম হচ্ছে অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ কটি, কয় প্রকার এবং কি কি। তখন আমরা কি বলবো, 4টি বিভাগ। একটা হচ্ছে অস্ট্রেলেশিয়া, 2 নাম্বার হচ্ছে মেলানেশিয়া, 3 নাম্বার হচ্ছে মাইক্রোনেশিয়া, 4 নাম্বার হচ্ছে পলিনেশিয়া। ঠিক আছে। অস্ট্রেলেশিয়ার কি বলেছে দেখো, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া আমরা দেখলাম, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এই দুটোকে নিয়ে গঠিত হচ্ছে অস্ট্রেলেশিয়া। মেলানেশিয়া কি, মেলা, মেলা মাথার অর্থ হচ্ছে কালো, আর নেশিয়া হচ্ছে ভূখণ্ড বা দেশ। তাহলে মেলা হচ্ছে কালো, ভূখণ্ড মানে হচ্ছে দেশ। তাহলে নাম দেখেই তো বুঝতে পারছো এখানে কি কি আছে। বলছে এখানকার দেশগুলির অধিবাসীদের গায়ের রং কালো বলে এইরকম নাম। ঠিক আছে। তাহলে নামের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে সেখানকার মানুষদের গায়ের রং কিরকম, কালো হওয়ার কারণে এই মানে এই বিভাগের নাম দেওয়া হয়েছে মেলানেশিয়া। নিউ গিনি, সলোমন, ফিজি, নরকক, নিউ ক্যালিডোনিয়া, নিউ হেব্রিডিস প্রভৃতি জায়গা হচ্ছে কি মেলানেশিয়ার অন্তর্গত। তাহলে মেলানেশিয়ার অন্তর্গত মানে সেখানকার আদিবাসীদের গায়ের রং কিরকম হবে, কালো, কালো বর্ণে। ঠিক আছে। 3 নম্বর কি, মাইক্রোনেশিয়া। মাইক্রো শব্দের অর্থ কি, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। আমরা মাইক্রোস্কোপ জানি তো, মাইক্রোস্কোপ কি একটা যন্ত্র, তাই তো? কোনো ক্ষুদ্র জিনিসকে আমরা বড় করে দেখতে পারি, ছোট জিনিসকে আমাদেরকে দেখতে সাহায্য করে কি, মাইক্রোস্কোপ, তাই তো? অনুবীক্ষণ যন্ত্র বলা হয়, তাই তো? তাই মাইক্রো কথাটার অর্থ হচ্ছে ক্ষুদ্র, আমরা জানি। গুয়াম, মার্শাল, নাইরু, কিরিবাটি প্রভৃতি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। ক্ষুদ্র মাইক্রো কেন নাম দেওয়া হয়েছে, কারণ ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত বলে এই বিভাগটি, এর নাম হচ্ছে মাইক্রোনেশিয়া। তারপরে কি, পলিনেশিয়া। পলি থেকে এসেছে, পলি মানে হচ্ছে বহু, বহু। কি বলেছে, ওশিয়ানিয়ার একেবারে পূর্ব দিকে হাওয়াই, সামোয়া, টোঙ্গা, কুক, ইস্টার, পিটকেয়ান, তাহিতি প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত হয়েছে এই পলিনেশিয়া। তাহলে পলি মানে হচ্ছে কি বহু। বহু কেন বলা হয়েছে, কারণ অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত। আর এখানে মাইক্রো কেন বলা হয়েছে, কারণ ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। আর এখানে মেলা কেন বলা হয়েছে, কারণ সেখানকার মানুষের আদিবাসীদের গায়ের বর্ণ কালো, তাই তাদের গায়ের বর্ণ মানে কালো হওয়ার কারণে সেখানকার মানে সেই আঞ্চলিক বিভাগের নাম হচ্ছে মেলানেশিয়া। আর হচ্ছে অস্ট্রেলেশিয়া হচ্ছে আমরা মনে রাখতেই পারবো, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নিয়ে গঠিত। ঠিক আছে। এগুলো সহজেই মনে রাখা যায়, শুধুমাত্র একটু বুদ্ধি করে মনে রাখতে হবে। অস্ট্রেলেশিয়া হচ্ছে কি, নাম শুনে বুঝতে পারছি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নিয়ে গঠিত। মেলানেশিয়া হচ্ছে কি, কালো বর্ণের অধিবাসীদের অবস্থানের কারণে এখানকার নাম দেওয়া হচ্ছে মেলানেশিয়া। কয়েকটি নাম যেমন নিউ গিনি, সলোমন, এই সমস্ত জায়গাকে বলা হয়। মাইক্রোনেশিয়া হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত, তাই এই বিভাগকে বলা হয় মাইক্রোনেশিয়া। পলিনেশিয়া হচ্ছে অসংখ্য দ্বীপ দ্বারা গঠিত, তাই কে বলা হয় পলিনেশিয়া। ঠিক আছে। নেক্সট পেজ কি আছে দেখো। এবার কি বলেছে দেখো, বলছে ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত এই ওশিয়ানিয়া। তাহলে ওশিয়ানিয়ার বৈশিষ্ট্য কি হতে পারে বলতো, অসংখ্য ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এই ওশিয়ানিয়া। ঠিক আছে। এখানে দ্বীপের অবস্থান প্রচুর, তাহলে সেখানকার কি পর্যটনদের তো আগমন ঘটবেই। দ্বীপের অবস্থান মানে সেখানকার জলবায়ু মনোরম প্রকৃতির হবে, তাই তো? আমাদের যেখানে মনোরম জলবায়ু সেখানেই তো পর্যটকদের মানে আগমন ঘটে, যেমন পুরী, দীঘা, সেখানকার কি জলবায়ু মনোরম প্রকৃতির, তো সেই জন্যই তো পুরী দীঘাতে তো তেমন কিছু নেই, শুধু সমুদ্র, কিন্তু সেখানকার কি জলবায়ু হচ্ছে মনোরম প্রকৃতির, তাই তো? সেখানে পর্যটকদের আগমন বেশি ঘটে। কি বলেছে দেখো তারপর, বলছে
ভূপ্রকৃতির মধ্যেও অনেক বৈচিত্র্য আছে। অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি কি বলেছে দেখো, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে 4টি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? এক হচ্ছে পূর্বের উচ্চভূমি, এক হচ্ছে কি পূর্বের উচ্চভূমি, পূর্ব দিকের উচ্চভূমিটাই হচ্ছে পূর্বের উচ্চভূমি, ঠিক আছে। আমি নাম দেখে বোঝালাম। এবার কি বলেছে দেখো, বলছে অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর ও দক্ষিণে বিস্তৃত হয়েছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত শ্রেণী, এর নাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তাহলে কি, যদি বলা হয় অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত একটি প্রাচীন ভঙ্গিল পর্বত শ্রেণীর নাম বলো, তখন আমরা কি বলবো? গ্রেট ডিভাইডিং রেঞ্জ, ঠিক আছে। কি বলেছে দেখো, তারপর এই পর্বত শ্রেণী বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। কি, যেমন ডার্লিং ডাউনস, অস্ট্রেলিয়ান আল্পস, আল্পস পর্বত বলে না, অস্ট্রেলিয়ান আল্পস। কি আল্পস? অস্ট্রেলিয়ান আল্পস, আল্পস, ঠিক আছে। আর কি বলেছে? ব্লু রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জ, লিভারপুল রেঞ্জ। তাহলে কি, যদি বলা হয় যে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এর বিভিন্ন নামগুলো কি কি, তখন আমরা কি বলবো? প্রথমেই হচ্ছে কি ডার্লিং ডাউনস, অস্ট্রেলিয়ার আল্পস, ব্লু রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জ, লিভারপুল রেঞ্জ। যদি একটা নাম দেয় যে লিভারপুল রেঞ্জ মানে কোন পর্বত শ্রেণীকে বলা হয়েছে, তখন আমরা কি বলবো? তখন আমরা গ্রেট ডিভাইডিং রেঞ্জ, ঠিক আছে। এরই নাম, এটি বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন জায়গা, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াসকো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট কোসিয়াসকো। তাহলে কি, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কোসিয়াসকো। দেখো এখানেও লেখা আছে মাউন্ট কোসিয়াসকো, যার উচ্চতা কত? 2228 মিটার, ঠিক আছে। যদি বলা হয় অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন আমরা কি বলবো? মাউন্ট কোসিয়াসকো, মানে নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াসকো, যার উচ্চতা কত? 2228 মিটার, ঠিক আছে। তারপর কি, আচ্ছা পূর্বের উচ্চভূমিটা দেখি, আচ্ছা নেক্সট হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল। কি বলেছে দেখো, বলছে অস্ট্রেলিয়ার পশ্চিমের অর্ধেক বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি দেখতে পাওয়া যায়। এখানকার গড় উচ্চতা কত? 200 থেকে 500 মিটার। তাহলে কি, অস্ট্রেলিয়ার পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি দেখতে পাওয়া যায়। আমরা দেখলাম যে উত্তর দক্ষিণে বিস্তৃত প্রাচীন ভঙ্গিল পর্বত। আমরা যদি এই ছবিটা দেখি, এখানে আমরা প্রথমে বললাম পূর্বের উচ্চভূমি, তাই তো। তাহলে পূর্বের কি, উত্তর দক্ষিণে, এই যে অস্ট্রেলিয়া সম্পর্কে আমরা জানছি, ঠিক আছে। এই অস্ট্রেলিয়ার আমরা প্রথমে 4টি বিভাগ পেলাম, পূর্বের উচ্চভূমি সম্পর্কে জানলাম, তাই তো। পূর্বের উচ্চভূমি সম্পর্কে জানলাম, হচ্ছে উত্তর দক্ষিণে অবস্থিত। এই যে অস্ট্রেলিয়ার উত্তর দক্ষিণে অবস্থিত অঞ্চলটি হচ্ছে পূর্বের উচ্চভূমি। তারপর কি বলেছে, পশ্চিমের মালভূমি, বলছে অস্ট্রেলিয়ার পশ্চিমের অর্ধেক বেশি অংশ জুড়ে, অস্ট্রেলিয়ার পশ্চিমের অর্ধেক বেশি অংশ, মানে এই জায়গাটা, ঠিক আছে, অর্ধেক বেশি অংশ জুড়ে অবস্থিত হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল, ঠিক আছে। আচ্ছা কি বলেছে দেখো, অস্ট্রেলিয়ার পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো হচ্ছে মালভূমি দেখতে পাওয়া যায়, যার এখানকার গড় উচ্চতাটা কিন্তু মনে রাখতে হবে, গড় উচ্চতা হচ্ছে 200 থেকে 500 মিটার, ঠিক আছে। তাহলে যদি বলা হয় যে পশ্চিমের মালভূমি অঞ্চলের গড় উচ্চতা কত, তখন আমরা কি বলবো? 200 থেকে 500
মিটার। এই মালভূমির শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরানো। তাহলে কি, এই মালভূমির শিলাগুলি হচ্ছে ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরানো। আর কি বলেছে দেখো, বলছে পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায়, এর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল। এই মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে, যেমন ভিক্টোরিয়া, গিবসন, গ্রেট স্যান্ডি মরুভূমি। মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ, প্লায়া বা মরুদ্যান দেখতে পাওয়া যায়। এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে প্লায়া কি। প্লায়াটা তাহলে আমরা কি জানলাম, যে মরুভূমির মধ্যে মাঝে মাঝে কি লবণাক্ত জলের হ্রদ লক্ষ্য করা যায়, যাকে আমরা বলবো হচ্ছে প্লায়া। তাহলে যদি বলা হয় যে প্লায়া কাকে বলা হয়, এটা কিন্তু প্রশ্ন আসে, তখন আমরা কি বলবো, যে মরুভূমি অঞ্চলে মাঝে মধ্যে ছোট ছোট কিসের জলের, লবণাক্ত জলের হ্রদ লক্ষ্য করা যায়, যাকে আমরা প্লায়া বলি। ঠিক আছে, এছাড়াও কি বলেছে, মরুদ্যানও দেখা যায়। ঠিক আছে, তাহলে মানে পশ্চিমের মালভূমি অঞ্চলে কি কি বৈশিষ্ট্য আমরা পেলাম। পশ্চিমের মালভূমি অঞ্চলে আমরা দেখতে পেলাম যে প্রথমত অস্ট্রেলিয়ার পশ্চিমের অর্ধেকের বেশি অংশ জুড়ে অবস্থিত। অস্ট্রেলিয়ার মানে পশ্চিমের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত, আমরা যেটা জানলাম। নেক্সট কি বলেছে, বলেছে এর গড় উচ্চতা হচ্ছে 200 থেকে 500 মিটার। তাহলে এর উচ্চতা কত, 200 থেকে 500 মিটার। আর এই মালভূমির শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরানো। ঠিক আছে, 3 নাম্বার জানলাম। 4 নাম্বার কি জানলাম, যে এখানে ছোটখাটো হচ্ছে পাহাড় লক্ষ্য করা যায়, ছোটখাটো। ঠিক আছে, আর কি মাঝখানে হচ্ছে মরুভূমি অঞ্চলের অবস্থান লক্ষ্য করা যায়। ঠিক আছে, পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যে মাঝখানে মরুভূমি অঞ্চলের অবস্থান লক্ষ্য করা যায়। আবার কি বলেছে, যে মরুভূমি অঞ্চল বিভিন্ন নামে পরিচিত। আবার এই মরুভূমি অঞ্চলে মাঝে মধ্যে কি লবণাক্ত জলের হ্রদও লক্ষ্য করা যায়, যাকে আমরা প্লায়া বলি, এবং মাঝে মধ্যে মরুদ্যানও লক্ষ্য করা যায়। তারপর কি বলেছে দেখো, বলছে 3 নাম্বার হচ্ছে মধ্যভাগের সমভূমি। তাহলে ফার্স্ট আমরা কি জানলাম, পূর্বের উচ্চভূমি। 2 নাম্বার হচ্ছে পশ্চিমের মালভূমি। 3 নাম্বার হচ্ছে মধ্যভাগের সমভূমি। কি বলেছে দেখো, বলছে পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমির মাঝের অঞ্চল সমতল। ঠিক আছে, গ্রে সেলউইন নামে দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে 3 ভাগে ভাগ করেছে। তাহলে কি বলেছে দেখো, বলছে পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমির মাঝের অঞ্চল হচ্ছে সমতল। গ্রে আর সেলউইন নামে দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে 3টি ভাগে ভাগ করেছে। কি বলেছে, কি কি ভাগে বলছে, দক্ষিণে রয়েছে মারে ডার্লিং নদীর অববাহিকা বা রিবোরিনা সমভূমি। তাহলে কি, রিবোরিনা সমভূমি দক্ষিণে আছে। মাঝে রয়েছে আয়ার হ্রদের অববাহিকা, আর উত্তরে রয়েছে কার্পেন্টারিয়াস নিম্নভূমি। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, যে মধ্যভাগের সমভূমিকে গ্রে আর সেলুইন নামে দুটি উচ্চভূমি তিনটি সমতল ভূমিতে বিভক্ত করেছে। 3টি সমতল ভূমি কি কি, প্রথমেই আছে দক্ষিণে রয়েছে মারে ডার্লিং নদীর অববাহিকা রিভোরিনা সমভূমি, ফার্স্টে দক্ষিণে রয়েছে। 2 নাম্বার আছে কি, মাঝে আয়ার হ্রদের অববাহিকা। ঠিক আছে, তাহলে মাঝে আছে আয়ার হ্রদের অববাহিকা। 3 নাম্বার আছে উত্তরে আছে কার্পেন্টারিয়া নিম্নভূমি। ঠিক আছে, এবার খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, আর্টিজিও কূপ। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আর্টিজিও কূপ কি, কাকে বলে। কি বলেছে দেখো, বলছে কার্পেন্টারিয়া নিম্নভূমি এমনই গামলার মতো যে কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই আপনামনি বেরিয়ে আসে, এই ধরনের কূপকে বলা হয় আর্টিজিও কূপ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আর্টিজিও কূপ কাকে বলা হয়। দেখো তোমাদের এখানে একটা ছবি দেওয়া আছে আর্টিজিও কূপে। কি করেছে দেখো, বলছে আরেকবার আমি বলছি আর্টিজিও কূপটা এখানে কি লেখা আছে, বলছে কার্পেন্টারিয়া নিম্নভূমিতে, মানে কার্পেন্টেরিয়া নিম্নভূমি যে আমরা দেখলাম কোথায় আছে, প্রথমেই বলছি কার্পেন্টেরিয়া হচ্ছে এই যে উত্তরে,
উত্তরের নিম্নভূমি হচ্ছে কার্পেন্টারিয়া নিম্নভূমি। সেই কার্পেন্টারিয়া নিম্নভূমিতে কি বলেছে, নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি গামলার মতো। তাহলে সেখানকার শিলাস্তরের আকৃতি কি, গামলা। দেখতে পাচ্ছ এখানে গামলার মতো, ঠিক আছে, গামলার মতো। কি বলেছে, গামলার মতো। মানে কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলের শিলাস্তরের আকৃতি গামলার মতো, যে কূপ খুললে মাটির নিচে থেকে জল পাম্পের সাহায্য ছাড়াই বাইরে বেরিয়ে আসে। মানে কি, ধরো এটা হচ্ছে শিলাস্তর, ঠিক আছে, সেখানকার কার্পেন্টারিয়া শিলা, সেই কার্পেন্টারিয়া শিলাস্তরে গামলার মতো আকৃতি, গামলার মতো আকৃতি যদি আমরা একটা মাটি খুঁড়ি, ঠিক আছে, মাটি যদি খুঁড়ি, গামলার আকৃতির মতোই কিন্তু খুলতে হবে, ঠিক আছে। মাটি যদি খোঁড়া হলে সেখানে কি হয়, আপনা আপনি জলের মানে আপনা আপনি পাম্পের সাহায্য ছাড়াই মাটির নিচ থেকে জল ওপরের দিকে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। এই ধরনের কূপকে বলা হয় কি, আর্টিজিও কূপ, ঠিক আছে। কোথায় দেখা যায়, ওশিয়ানিয়া, কোথায় কোথায় আমরা দেখতে পেলাম, ওশিয়ানিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলে কার্পেন্টারিয়া নিম্নভূমিতে, যে গামলার আকৃতির মাটি খোঁড়ার কারণে জল মাটির নিচে জল পাম্পের সাহায্য ছাড়াই আপনা আপনি বাইরে বেরিয়ে আসে, তাকেই বলা হচ্ছে যে আর্টিজিও কূপ। কূপ কেন বলা হচ্ছে, কারণ কূপ করা হচ্ছে, গামলার মতো কূপ খোঁড়া হয়, ঠিক আছে। এই যে জল দেখতে পাচ্ছ, এখানে দেখো বৃষ্টি হচ্ছে, এখানে যে জল দেখতে পাচ্ছ, জলটা না মানে গামলার মতো হয়, মানে গামলার মতো আকৃতির যদি খোঁড়া হয়, তখন কি, এই যে পাম্পের সাহায্য ছাড়াই আপনা আপনি জল বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। মানে কোনো রকম পাম্পের কিছু করা হয় না, ঠিক আছে। আপনা আপনি মানে কূপ খুললেই মাটির জল বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। মানে সেখানকার আকৃতির মানে মৃত্তিকার মানে শিলার আকৃতিই হচ্ছে মোটামুটি কি, গামলার মতো, ঠিক আছে। আকৃতিটাই গামলার মতো, তাই যে কোনো দিক থেকে যদি কূপ খোঁড়া হয়, কূপ যদি এই দেখতে পাচ্ছ গামলার মতো আকৃতি, মানে গামলার মতো আকৃতি সেখানকার শিলার এই যে কার্পেন্টেরিয়া নিম্নভূমি শিলাস্তরের আকৃতি গামলার মতো, এটা কিন্তু মনে রাখতে হবে। গামলার মতো কারণ হওয়ার কারণে সেখানে যেখান থেকে হোক যদি কূপ খোঁড়া হয়, পাম্পের সাহায্য ছাড়াই আপনা আপনি জল বেরিয়ে আসে, একে বলা হয় আর্টিজিও কূপ, ঠিক আছে। এটা হচ্ছে তার ছবি। এবার কি বলেছে দেখো, নিউজিল্যান্ড পড়বো আমরা নিউজিল্যান্ড। এবার কি বলেছে, উপকূলের সমভূমি। আমরা এতক্ষণ ধরে জানলাম যে পূর্বের উচ্চভূমি, পশ্চিমের মালভূমি, তারপর হচ্ছে মধ্যভাগের সমভূমি, এবার হচ্ছে কি উপকূলের আচ্ছা এক মিনিট, হ্যাঁ আমরা মধ্যভাগের সমভূমি, এবার হচ্ছে কি উপকূলের সমভূমি। কি বলেছে দেখো, অস্ট্রেলিয়ার চারপাশে উপকূলেরই সমভূমি রয়েছে, তবে বেশিরভাগই সমভূমি খুব সংকীর্ণ। উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর ও দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়া বাইটের উপকূল কিছুটা চওড়া, আর উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরালে অবস্থান করেছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি, তখন আমরা বলবো গ্রেট ব্যারিয়ার রিফ, ঠিক আছে। প্রবাল প্রাচীরের আগের একটা পেজের ছবি ছিল, দেখতে পাচ্ছ, এগুলো দেখতে পাচ্ছ, এটা প্রবালের ছবি, ঠিক আছে, প্রবাল প্রাচীরের একটা ছবি সমুদ্রের নিচে দেখা যায়। তাহলে পৃথিবীর যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি, গ্রেট ব্যারিয়ার রিফ, ঠিক আছে। এটা একটা নিউজিল্যান্ডের ছবি দেওয়া আছে, পরে দিতে আসছে। এবার কি বলেছে, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি আগের ছবিটা আমরা দেখবো। প্রথমত কি, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি এবার কিরকম, আমরা এতক্ষণ ধরে জানলাম যে অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে, এবার নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি কিরকম, ঠিক আছে। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির একটা ছবি আমরা দেখছি, ওপর পেজে আছে, দেখো এখানে, এটা হচ্ছে নিউজিল্যান্ড, ঠিক আছে, পুরো জায়গাটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি, পর্বত আছে, মালভূমি আছে, সমভূমি আছে, মানে কোথায় কি আছে, কোনখানে পর্বত, কোনখানে মালভূমি, কোনখানে সমভূমি, কোথায় কি আছে সেই সম্পর্কে আমরা জানবো। আমরা আগে একদম প্রথমে একটা ছবি দেখেছিলাম, সেটা হচ্ছে এই দেখো,
এই যে এই ছবিটাতে একটা আমরা অস্ট্রেলিয়া সম্পর্কে পড়লাম, এবার হচ্ছে কি নিউজিল্যান্ড। এই যে দেখতে পাচ্ছ নিউজিল্যান্ড সম্পর্কে আমরা এবার জানছি। এই নিউজিল্যান্ডের কিরকম কি ভূপ্রকৃতি এই সম্পর্কে আমরা জানবো। কি বলেছে দেখো, বলেছে উত্তর দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথম প্রভৃতি কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই নিউজিল্যান্ড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কি কি দ্বীপ নিয়ে এই নিউজিল্যান্ড গড়ে উঠেছে। কি কি দ্বীপ বলছে, দুটি বড় দ্বীপ, সেটা হচ্ছে স্টুয়ার্ট, চ্যাথম প্রভৃতি কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে উত্তর দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ, ঠিক আছে, উত্তর দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর হচ্ছে স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই নিউজিল্যান্ড, ঠিক আছে। এখানকার বেশিরভাগই ভূমি হচ্ছে পর্বতময়, মানে এই অঞ্চল মানে এই নিউজিল্যান্ড পর্বত দিয়ে ঘেরা, ঠিক আছে, পর্বতময়। আর কি বলেছে, অনেকগুলো আগ্নেয়গিরি যেমন হচ্ছে মাউন্ট এগমন্ট, রুহেপেউ আছে এখানে। দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস প্রধান পর্বত শ্রেণী। তাহলে কি নিউজিল্যান্ডের প্রধান পর্বত শ্রেণীর নাম কি? দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস, এটা হচ্ছে নিউজিল্যান্ডের কি প্রধান পর্বত শ্রেণী। এই পর্বত শ্রেণীর মাউন্ট কুক নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কুক, যার উচ্চতা কত? 3764 মিটার, ঠিক আছে। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। নিউজিল্যান্ডের প্রধান প্রধান নদ নদীগুলি হলো ওয়াইটাকি, ক্লথ, ওয়ানগামুই, টায়ারি ইত্যাদি। এগুলো দৈর্ঘ্য ছোট এবং খরস্রোতা। এদেশের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদও রয়েছে। তাহলে আমরা কি জানলাম নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে? এতক্ষণ যে পড়লাম যে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা কি জানলাম, তোমরা বলো দেখি তো কি জানলাম। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি প্রধানত আমরা একটা জানলাম যে নিউজিল্যান্ড হচ্ছে কি পর্বতময়, মানে পর্বত দিয়ে ঘেরা, ঠিক আছে। এখানকার উচ্চতম, এখানকার প্রধান পর্বত শ্রেণীর নাম হচ্ছে আল্পস, ঠিক আছে, যা দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস, ঠিক আছে। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ আমরা কি জানলাম? মাউন্ট কুক। আর এই দ্বীপের উপকূলে গড়ে উঠেছে কি ক্যান্টারবেরি সমভূমি, ঠিক আছে। আর এখানে নানান ধরনের নদী দেখা যায়, নদীগুলো কি সবই হচ্ছে দৈর্ঘ্য ছোট এবং খরস্রোতা। আর পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদও রয়েছে। আর সব থেকে বড় কথা মাথায় রাখতে হবে, নিউজিল্যান্ড হচ্ছে দুটো বড় দ্বীপ, এক হচ্ছে উত্তর দক্ষিণ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত, ঠিক আছে। এখানে দেখো নিউজিল্যান্ডের কয়েকটি মানে ভূপ্রকৃতি, মানে ধরো মাউন্ট কুক, যেটা আমরা জানলাম যে সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, সেই মাউন্ট কুক দেখো ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে হচ্ছে মাউন্ট কুক, কি সুন্দর। এটা হচ্ছে কি নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। আর হচ্ছে ক্যান্টারবেরির সমভূমি, এই যে আমরা আগে একটা পড়লাম যে এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরির সমভূমি। যে এটা হচ্ছে ক্যান্টারবেরির সমভূমি আর এটা হচ্ছে মাউন্ট কুক সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে দেখছো কত সুন্দর, তাহলে সেখানে যদি এখানে মানে রিয়েল তাহলে কতটা সুন্দর, তাই তো? তাহলে সেখানে তো পর্যটকদের আগমন হবেই, এত সুন্দর সুন্দর সেখানে ভূপ্রাকৃতিক দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। আর কি বলেছে দেখো, বলছে মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়ার ভূপ্রকৃতি। এবার আমরা একটা কথা বলি, এতক্ষণ আমরা কি সম্পর্কে জানলাম বলো? অস্ট্রেলেশিয়া, তাই তো, অস্ট্রেলিয়া সম্পর্কে জানলাম আর নিউজিল্যান্ড সম্পর্কে জানলাম, তাই তো। আরো তিনটে বিভাগ ছিল, কি কি? পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া। এবার তাদের কিরকম ভূপ্রকৃতি সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। বলছে হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এই তিনটি অঞ্চল, মানে এই ওশিয়ানিয়াটাই হচ্ছে কি ছোট বড় একাধিক দ্বীপ নিয়ে গঠিত, ঠিক আছে। বলছে এখানকার বেশিরভাগই দ্বীপগুলি গঠিত হয়েছে সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থ জমে। পাপুয়া নিউ গিনির মাউন্ট উইলহেলাম ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ।
তাহলে ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি? এতক্ষণ আমরা অস্ট্রেলিয়ার জানলাম, নিউজিল্যান্ড জানলাম, এবার ওশিয়ানিয়ারটা কি? সরি, এখানে ওশিয়ানিয়ারটা কি? ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট উইলহেলাম, মানে পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলাম, যার উচ্চতা হচ্ছে 4509 মিটার। হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি প্রভৃতি উল্লেখযোগ্য আগ্নেয়দ্বীপ এখানে আছে। হাওয়াই দ্বীপে মৌনা লোয়া, কিলাউইয়া প্রভৃতি আগ্নেয়গিরি অবস্থিত। মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন প্রভৃতি দ্বীপগুলি আবার মৃত প্রবাল জমেও সৃষ্টি হয়েছে। তাহলে এখানে কি আমরা কি জানছি? প্রচুর পরিমাণে দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে এই মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া। ঠিক আছে, এখানে একটা কি ছবি দেওয়া হয়েছে দেখো, মাউন্ট উইলহেলাম নিউগিনির হচ্ছে, পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলাম, যেটা আমি জানলাম যে ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। দেখো তার ছবি, মাউন্ট উইলহেলাম। ঠিক আছে, এটা হচ্ছে মাউন্ট উইলহেলাম, যা হচ্ছে ওসিয়ানিয়ার সর্বোচ্চ কি শৃঙ্গ। ঠিক আছে, কি বলা হয়েছে দেখো নেক্সটে। এবার হচ্ছে কি যে মৌনা লোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি। কি বলেছে দেখো, বিষয়টা কিন্তু সত্যি। কি বলেছে দেখো, এর মোট উচ্চতা সমুদ্র তলদেশ থেকে 9170 মিটার। এর মধ্যে 5000 মিটার রয়েছে সমুদ্র পৃষ্ঠের নিচে, আর বাকি রয়েছে 4170 মিটার রয়েছে সমুদ্র পৃষ্ঠের ওপরে, যা মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 8848 মিটার। তাই মোট উচ্চতার বিচারে মৌনা লোয়ার উচ্চতা কিন্তু বেশি। কি বলেছে দেখো, এবার বলেছে মৌনা লোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি। কেন বেশি? মাউন্ট এভারেস্ট আমরা জানি যে সব থেকে বেশি, তাই তো, ভূগর্ভস্থ শৃঙ্গ, তাই তো, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার, তাই তো। এখানে কি বলেছে দেখো, মৌনা লোয়ার উচ্চতা কিন্তু তার থেকেও বেশি। কেন বেশি? বলছে বিষয়টা কিন্তু সত্যি। এর তাহলে কেন সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট হলো? কি বলেছে দেখো, এর মোট উচ্চতা সমুদ্র তলদেশ থেকে 9170 মিটার। সমুদ্রের তলদেশ থেকে, ভালো করে মাথায় রাখবে, সমুদ্রের তলদেশ থেকে এর উচ্চতা হচ্ছে 9170 মিটার। এর মধ্যে 5000 মিটার রয়েছে সমুদ্রের পৃষ্ঠের নিচে, মানে 9170 এর মধ্যে 5000টা আছে সমুদ্রের নিচে, আর বাকিটা রয়েছে 4170 মিটার রয়েছে কোথায়? সমুদ্র পৃষ্ঠের ওপরে। ঠিক আছে, আর মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 8848 মিটার। তাই মোট উচ্চতায় বিচারে মৌনা লোয়ার উচ্চতা কিন্তু বেশি। ঠিক আছে, আমরা যদি বলি যে সমুদ্র পৃষ্ঠের ওপরে তো 4170 মিটার মৌনা লোয়া উচ্চতা, তাহলে কেন তাহলে মাউন্ট এভারেস্টের থেকে বেশি হচ্ছে তার উচ্চতা তার বেশি হবেই। ঠিক আছে, কারণ যদি মানে যদি উচ্চতার বিচারে দেখা যায়, তাহলে সমুদ্রের তলদেশ আর পৃষ্ঠ মিলিয়ে দেখা যাবে যে মৌনা লোয়ার উচ্চতা বেশি। কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে যদি দেখা যায়, তাহলে একমাত্র মাউন্ট এভারেস্টের উচ্চতাটাই কিন্তু বেশি। ঠিক আছে, যদি মোট উচ্চতার বিচারে দেখা যায়, তাহলে কিন্তু মৌনা লোয়া মাউন্ট এভারেস্টের থেকে বেশি উচ্চতা। ঠিক আছে, কিন্তু তার মানে মৌনা লোয়ার 5000 মিটার তোমার সমুদ্র পৃষ্ঠের নিচে চলে যাওয়ার কারণে তার উচ্চতাটা কম হয়ে গেছে। ঠিক আছে, তাই মাউন্ট এভারেস্টের উচ্চতাটা বেশি, কারণ তার মাউন্ট এভারেস্টের উচ্চতাই হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 8848 মিটার, আর মৌনা লোয়ারটা হচ্ছে 4170 মিটার। তাই মৌনা লোয়ারটা কম হয়ে গেল। যদি মোট উচ্চতার বিচারে হয়, তাহলে একমাত্র হচ্ছে 9170 মিটার যার মৌনা লোয়া, তার কিন্তু বেশি, আর এখানে মাউন্ট এভারেস্টের কিন্তু কম। কিন্তু পৃথিবীর স্থলভাগের উচ্চতা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে, তাই মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট সেই জন্যই হচ্ছে কি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু যদি উচ্চতার ভিত্তি থেকে ধরা হয়, মানে সমুদ্রের পৃষ্ঠ ছাড়াও যদি সমুদ্রের তলদেশ থেকেও মাপা হয়, তাহলে কিন্তু মৌনা লোয়া হবে, মাউন্ট এভারেস্ট হবে না। কিন্তু উচ্চতা মাপা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে, যার কারণে মৌনা লোয়ার উচ্চতাটা কম সমুদ্র পৃষ্ঠ থেকে। এখানে তার উচ্চতা 4170 মিটার, বাকি 5000 তো তার সমুদ্রের নিচে, তাহলে হবে না। তাহলে 4170 মিটার তাই তার উচ্চতা হবে।
আর এখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকেই ৮,৮৪৮ মিটার, তাই ওটা সর্বোচ্চ শৃঙ্গ হয়ে গেল। সমুদ্রের তলায় তার কোনো কিছু নেই, কিন্তু তার ওপরেই মানে পৃষ্ঠ থেকে উচ্চতাটা এত, সেই তার জন্য সেই জন্যেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, আর যদি সমুদ্রের তলদেশ থেকে একেবারে মাপা হতো তাহলে মৌনালিয়া হতো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জিজ্ঞাসা করতে পারে মৌনালিয়া কেন মাউন্ট এভারেস্টের থেকে কম উচ্চতা। মৌনালিয়া তো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হতেই পারতো, কেন হতে পারে না? একমাত্র কারণ হচ্ছে যে স্থলভাগের উচ্চতা মাপা হয় একমাত্র সমুদ্র পৃষ্ঠ থেকে, এই কারণে পৃথিবীর স্থলভাগের উচ্চতা মাপা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে, যার কারণে মৌনালিয়ার উচ্চতাটা কম আর তোমার মাউন্ট এভারেস্টের উচ্চতাটা সব থেকে বেশি হয়ে যায়। এবার কি বলেছে দেখো, বলছে কি যে নদ নদী, এই ওশিয়ানিয়া অঞ্চলে কি কি নদ নদী এখানে লক্ষ্য করা যায়, কি কি নদ নদী এখানে আছে। প্রথমত কি বলা আছে দেখো, অস্ট্রেলিয়ার প্রথম হচ্ছে মারে ডার্লিং, হান্টার ফ্রিজার, ব্রিসবেন, কুপার, আয়ার। অস্ট্রেলিয়ার কিন্তু প্রধান নদী হচ্ছে মারে ডার্লিং। ঠিক আছে, মারে ডার্লিং এর ছবি আমরা দেখবো। সে মারে ডার্লিং এর কি বলেছে, মারে ডার্লিং আছে, এছাড়াও আছে হান্টার, ফ্রিজার, ব্রিসবেন, কুপার, আয়ার ইত্যাদি। মারে ডার্লিং এবার উৎসটা কি, কোথা থেকে সৃষ্টি হয়েছে? বলছে মারে অস্ট্রেলিয়ান আল্পস, ডার্লিং নিউ ইংল্যান্ডের রেঞ্জ, গ্রেট ডিভাইডিং রেঞ্জ, পূর্ব ও পশ্চিমের মালভূমি। ঠিক আছে, দেখবে মারে ডার্লিং এর ছবিটা দেখায়। এই যে দেখতে পাচ্ছ মারে ডার্লিং, এই যে দেখতে পাচ্ছ, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই যে মারে ডার্লিং। ঠিক আছে, মারে ডার্লিং নদী দেখলে তোমরা। এবার কি বলেছে দেখো, যে তার উৎসটাও আমরা জানলাম, কি আছে উৎসটা, বলেছে যে অস্ট্রেলিয়ার আল্পস আর ডার্লিং হচ্ছে কি নিউ ইংল্যান্ড রেঞ্জ, গ্রেট ডিভাইডিং রেঞ্জ ও পশ্চিমের মালভূমি থেকে। মোহনা কি এনকাউন্টার উপসাগর, প্রশান্ত মহাসাগরের আয়ার হ্রদ। বৈশিষ্ট্য কি, কি বৈশিষ্ট্য? ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী, অন্তর্বাহিনী নদী। ঠিক আছে, তাহলে কি ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী, অন্তর্বাহিনী নদী হচ্ছে কি মারে ডার্লিং। হচ্ছে নিউজিল্যান্ডের মধ্যে কি আছে, ওয়াইটাকি ক্লাথা, ওয়াইটাকি ক্লাথা। উৎস কি বেনমোর হ্রদ, ওয়ায়ানাকা হ্রদ। মোহনা কোথায়? প্রশান্ত মহাসাগরে থেকে, প্রশান্ত মহাসাগর হচ্ছে মোহনা। বৈশিষ্ট্য কি বলছে, নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী। নিউজিল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি? ওয়াইটাকি ক্লাথা। ঠিক আছে, পাপুয়া নিউ গিনি কি বলেছে, বলছে উৎস কোথায়? বলছে ভিক্টর ইমানুয়েল রেঞ্জ, এটা হচ্ছে তার উৎস। মোহনা কোথায়? পাপুয়া উপসাগর। বৈশিষ্ট্য কিছু দেয়া হয়নি, মানে নেই, তার কিছু তেমন বৈশিষ্ট্য নেই। ঠিক আছে, তাহলে অস্ট্রেলিয়ার যার নাম মানে প্রধান নদী, দীর্ঘতম নদী হচ্ছে কি মারে ডার্লিং। ঠিক আছে, নিউজিল্যান্ডের হচ্ছে কি ওয়াইটাকি ক্লাথা। ঠিক আছে, আমরা এখানে শুধুমাত্র অস্ট্রেলিয়ারই নদী দেখতে মানে দেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ারই নদ নদী দেখানো হয়েছে। যেখানে আমরা দেখলাম যে মারে ডার্লিং, এই যে মারে আর হচ্ছে ডার্লিং দেখলাম। কোথায় চার সৃষ্টি, কোথায় কি হয়েছে, কোথায় তার বিস্তারটা কতটা আমরা দেখলাম, বড় দেখেছো? ঠিক আছে, এবার কি বলেছে দেখো, বলছে অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমের অসংখ্য হ্রদ রয়েছে, তবে বেশিরভাগই শুষ্ক ও লবণাক্ত। এদের মধ্যে মধ্যভাগের আয়ার, টরেন্স আর পশ্চিমের মরুভূমি ম্যাকে উইলস উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে অসংখ্য হিমবাহ সৃষ্ট হ্রদ আছে। তাইপো হলো এদের মধ্যে বৃহত্তম। তাহলে তাইপো হচ্ছে কি বৃহত্তম হ্রদ। ঠিক আছে, প্রচুর মানে এই অঞ্চলটা হচ্ছে প্রচুর পরিমাণে হ্রদ নিয়ে গঠিত। ঠিক আছে, এই অস্ট্রেলিয়া মানে ওশিয়ানিয়াটাই হচ্ছে পুরো হ্রদ
ছোট বড় বৃহৎ পরিমাণের হ্রদ নিয়ে গঠিত। তোমাদের ভূপ্রকৃতিতে পড়ানোর সময় দেখালাম যে নিউজিল্যান্ডের একটা ছবি, যেখানে আমরা নিউজিল্যান্ডের ভূপ্রকৃতিতে কি জানলাম যে উম, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি জানলাম যে প্রচুর পরিমাণে বড় ছোট দ্বীপ নিয়ে গঠিত। এখানে একটা ছবি দেওয়া আছে দেখো নিউজিল্যান্ডের, এই যে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি, দেখো পর্বত, পর্বত কোথায় আছে দেখো, এই যে তোমরা গ্রে কালারটা দেখছো, পুরো গ্রে কালার গুলো সমস্ত কিছু কিন্তু পর্বত নিয়ে গঠিত। দেখো মাউন্ট কুক, সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানলাম মাউন্ট কুক, সব কিন্তু জায়গাটা পর্বত নিয়ে গঠিত। তাহলে কত মানে প্রচুর পরিমাণে পর্বত এখানে লক্ষ্য করা যায় নিউজিল্যান্ডের মধ্যে। মালভূমি, দেখো এই যে অরেঞ্জ অরেঞ্জ কালার গুলো, এগুলো হচ্ছে মালভূমি। সমভূমি, সমভূমির পরিমাণ কম দেখতে পাচ্ছ, বেশিরভাগই হচ্ছে মালভূমি আর পার্বত্য অঞ্চল, তাই তো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি বেশিরভাগই হচ্ছে মালভূমি এবং পার্বত্য অঞ্চল দ্বারা গঠিত। আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্ত। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখে জানিও। আর এই সম্পর্কে সমস্ত যাবতীয় এসএকিউ এমসিকিউ আমাদের ওয়েবসাইট schoolwala.info তে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও।